সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্প ধাক্কায় বেসামাল ভারত, বাংলাদেশের সুদিন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ভারত সফর বাতিল, আটকে গেল বাণিজ্য আলোচনা। গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ। গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। নিজেকে দেশের অভিভাবক বললেন পাকিস্তানের সেনাপ্রধান। এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এক সময়কার পরম বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যেন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। এতে গুজরাট থেকে দিল্লি হয়ে লালকেল্লায় বিজয়ী নেতার আসনে বসা মোদী আজ শুল্কের আগুনে দিশাহারা। একদিকে ট্রাম্পের কড়া বাণিজ্যিক অবস্থান, অন্যদিকে দেশীয় রাজনীতির চাপ, সব মিলিয়ে ভারতের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই নিয়ে দেখা দিয়েছে নয়া সমীকরণ। যদি ওয়াশিংটনের সব শর্ত মানা হয়, তবে ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় কৃষকরা। আবার কৃষকদের ক্ষোভ বাড়লে টালমাটাল হয়ে পড়বে সরকারের ভিত। ফলে এক ভুল পদক্ষেপেই অপ্রতিরোধ্য মোদী হারাতে পারেন মসনদ। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের আরোপিত 50% শুল্ক ভারতের অর্থনীতিতে কোভিডের চেয়েও ভয়াবহ অভিঘাত ফেলতে পারে। কারণ 2024 সালে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 21,123 কোটি মার্কিন ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি ছিল 12,890 কোটি ডলার। উচ্চ শুল্কের ফলে সেই বিশাল অংশই হুমকির মুখে। ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপের মতো মার্কিন খুচরা জায়ান্টরা ইতোমধ্যে ভারত থেকে তাদের অর্ডার স্থগিত করেছে। অন্যদিকে যেখানে ভারত ও চীনের মতো দেশগুলো শুল্ক ঝড়ের কবলে পড়েছে, সেখানে বাংলাদেশ পাচ্ছে বাড়তি সুবিধা। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পোশাক রপ্তানি শুল্ক 37% থেকে কমিয়ে 20% নামিয়েছে। এতে তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক মার্কিন নেতা ভারত ও চীন থেকে অর্ডার সরিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে মার্কিন ভারত দ্বন্দ্ব বাংলাদেশের জন্য রপ্তানি বাজারে বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই মার্কিন প্রতিনিধিদের নয়াদিল্লি সফরের কথা ছিল। তবে সেই সফর বাতিল করল ওয়াশিংটন। সফর বাতিলে আটকে গেল বাণিজ্য আলোচনা, যার ফলে অতিরিক্ত শুল্ক ছাড়ের বিষয়ে ভারতের আশা একেবারেই ম্লান হয়ে যাচ্ছে। এদিকে মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য নতুন তারিখ দেওয়া হতে পারে বলে ভারতীয় বেশ কিছু সূত্র দাবি করলেও নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত দ্বিপক্ষীয় আলোচনার জন্য অন্য কোনো তারিখের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। দিল্লিতে অবস্থিত আমেরিকার দূতাবাস বলছে, বাণিজ্য ও শুল্ক আলোচনা সম্পর্কে তাদের কাছে অতিরিক্ত কোনো তথ্য নেই। আমেরিকার পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের উপর 25% শুল্ক হার আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 আগস্ট থেকেই তা কার্যকর হয়েছে। এরপর আরও 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যা কার্যকর হওয়ার কথা 27 আগস্ট থেকে। প্রস্তাবিত এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য আগামী 25 থেকে 29 আগস্ট দিল্লি সফর করার কথা ছিল আমেরিকার বাণিজ্য প্রতিনিধির দলের। বিশ্লেষকরা বলছেন, সফর বাতিল করার বিষয়টি দিল্লির জন্য ভালো কিছুর ইঙ্গিত করছে না। উল্টো দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব সৃষ্টির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মোদী সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। বিষয়টি ভারতে চলমান বিরোধী দলগুলোর মোদী বিরোধী আন্দোলনকে গতি দিতে পারে বলেও মনে করছেন তারা। গাজায় জিম্মিদের মুক্তি এবং চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার জেরুজালেমের প্যারিস স্কোয়ার, হাইফার হোরেব সেন্টার, দক্ষিণে বেরশেবা এবং উত্তরে নাহারিয়ায় সহ দেশ জুড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় বিক্ষোভ হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এবং তেল আবিবের রথসচাইল্ড স্ট্রিটের হাবিমা স্কোয়ারের সামনে। বিক্ষোভ সমাবেশ থেকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির বিনিময়ে হামাসের সঙ্গে যুদ্ধবন্ধে চুক্তি করার আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজস্ব রাজনৈতিক স্বার্থের কারণে আলোচনায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন ইসরায়েলের বিরোধী দল ও বন্দীদের স্বজনরা। ইসরায়েলের ধারণা অন্তত 50 জন হামাসের কাছে বন্দী রয়েছেন, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে, আর 10,800 জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী আছেন। মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ব্যাপক নির্যাতন হয়।
আরব ও ইউরোপীয় নেতাদের সমালোচনা উপেক্ষা করেও গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই প্রচেষ্টা বাস্তবায়নে ইসরায়েলি কর্মকর্তারা লিবিয়া, দক্ষিণ সুদান, সোমালিল্যান্ড ও সিরিয়া সহ প্রায় 6টি দেশ ও অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন, যাতে তারা স্বেচ্ছায় গাজা ছাড়তে রাজি হওয়া ফিলিস্তিনিদের গ্রহণ করে। গাজায় হামলার পর থেকেই এমন দূরভিসন্ধি পরিকল্পনা করে ইসরায়েল। তবে বিষয়টি সামনে আসে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 লাখ ফিলিস্তিনিদের সরিয়ে গাজায় বিলাসবহুল রিসোর্ট করার কথা জানান। গাজার বাসিন্দাদের সিনাই উপদ্বীপে পুনর্বাসিত করার জন্য মিশরকেও চাপ দিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কিন্তু মিশর এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বৈঠকও হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের জীবনমান উন্নত করার জন্য সৃজনশীল সমাধানের পক্ষে কথা বলেছেন, যার মধ্যে রয়েছে গাজা পুনর্নির্মাণের সময় তাদের একটি নতুন জায়গায় পুনর্বাসনের সুযোগ দেওয়া। তবে হামাসকে প্রথমে নিরস্ত্রীকরণ এবং এই যুদ্ধ অবসানে সম্মত হতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে দেওয়ার মতো আর কোনো বিস্তারিত তথ্য নেই। কিছু সূত্র জানিয়েছে, ফিলিস্তিনিদের স্থানান্তরে দক্ষিণ সুদান ও লিবিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসন গত মাসে যুক্তরাষ্ট্রে থাকা মুষ্টিমেয় কিছু অভিবাসীকে দক্ষিণ সুদানে পাঠিয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি আফ্রিকান দেশকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া অভিবাসীদের গ্রহণ করার জন্য চাপ দিয়েছে। কর্মকর্তারা বলেন, দক্ষিণ সুদান ফের ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী। সে কারণেই তারা যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসী এবং ফিলিস্তিনিদের গ্রহণের বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় অংশ নিতে উৎসাহিত হয়েছে। তবে এমন পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছে মালয়েশিয়া, জাতিসংঘ ও হিউম্যান রাইটস ওয়াচ সহ অনেকেই। তারা বলছে এই ধারণাটি জাতিগত নিধনের শামিল হতে পারে। এদিকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমালিল্যান্ড সরকারের একজন প্রতিনিধি বলেন, কোনো আলোচনা চলছে না। লিবিয়া ও সিরিয়ার কর্মকর্তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলেন, ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়ে ইসরায়েল ও আফ্রিকান দেশগুলোর মধ্যে আলোচনায় যুক্তরাষ্ট্র যুক্ত ছিল না। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশের নেতৃত্ব পরিবর্তনের সব গুজব সরাসরি নাকচ করে বলেছেন, এ ধরনের গুজব সরকার ও সেনাবাহিনী উভয়ের বিরুদ্ধেই অপপ্রচার। বেলজিয়ামে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, আল্লাহ আমাকে দেশের অভিভাবক বানিয়েছেন, অন্য কোনো পদে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। গত জুলাইয়ে গুজব ছড়িয়েছিল যে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে সেনাপ্রধানকে রাষ্ট্রপতি বানানো হতে পারে। তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তা দৃঢ়ভাবে অস্বীকার করেছিলেন। শাহবাজ বলেছিলেন, ফিল্ড মার্শাল আসিম মুনির কখনোই প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি, এমন কোনো পরিকল্পনাও নেই। নাকভি একে আখ্যা দেন ভিত্তিহীন প্রচারণা হিসেবে। সাক্ষাৎকারে সেনাপ্রধান আরও বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এবং তা অব্যাহত থাকবে। এক বন্ধুর জন্য অন্য বন্ধুকে আমরা বিসর্জন দেব না। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। এ ঘটনাকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যা ভারতকে অস্বস্তিতে ফেলেছে। ট্রাম্পের শান্তির ইচ্ছাকে আন্তরিক বলে মন্তব্য করে মুনির জানান, পাকিস্তানি প্রথম তার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নে সমর্থন জানিয়েছে এবং এখন অন্যান্য দেশও সে পথে হাঁটছে। এদিকে পাকিস্তানে প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় এখনও 150 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। রোববার খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একথা জানিয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানায়, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে 344 জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ অন্তত 150 জন। ভারী বৃষ্টি এবং হাঁটু পর্যন্ত কাদার মধ্যে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাজারো উদ্ধারকর্মী। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।